এটিই সেই স্থান যেখানে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরে পায়। আর এটি সেই ঐতিহাসিক রহস্যময় কানজ কূপ। বলা হয় এই কূপের পানি পান করেই নাকি লক্ষিন্দর জীবিত হয়ে যান। এই কুয়াতে আপনার যে কোনো মানত রাখলে এখানে কানস মাছ উঠে, এখানে আপনার সে মানত খাতে। এই সেই কূপ। বন্ধুরা দেখুন কত কত গভীর এই কূপ এবং কত বড় এই কূপটি দেখুন। হাজার বছর আগে এই স্থানটিতে ছিল ক্ষমতাধর সাধুদের বসবাস। একসময় এখানে বিভিন্ন দেশের সাধু সন্ন্যাসীরা ধ্যানে মগ্ন থাকতেন। বেহুলা যখন মৃত লক্ষিন্দরের দেহ নিয়ে ভেলায় ভাসতে ভাসতে নদীর একুল থেকে ওকুলে গিয়েও কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখন একটা সময় বেহুলা ভাসতে ভাসতে এখানেও এসে পৌঁছে যায়। আর এই প্রাচীন মন্দিরে এক সাধুর পরামর্শে এই কূপের পানি দিয়ে এক ধরনের ঔষধ খাওয়ানোর পর লক্ষিন্দর তার প্রাণ ফিরে পায়। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই সেই ঐতিহাসিক রহস্যময় কানুজ কূপ। বন্ধুরা, আগের পর্বগুলোতে আমি আপনাদের দেখিয়েছি বেহুলা শ্বশুর বাড়ি অর্থাৎ চাঁদ সওদাগরের ভিটা, আর সেই সাথে দেখিয়েছি বেহুলার বাসর ঘর যেখানে লক্ষিন্দরকে কালনাগিনী দংশন করেন। আগের পর্বে আমি আপনাদের বলেছি ভেলায় ভাসতে ভাসতে বেহুলা মনসার পালক মাতা নেতাধূপানির সাহায্যে মত্তলোকে যায়, আর সেখানে মনসার কাছে অনুরোধ করে তার মৃত স্বামীর প্রাণ ভিক্ষা চান এবং মনসা দেবী তার স্বামীকে জীবিত করে দেন। তবে এখানকার ইতিহাস সম্পূর্ণ ভিন্ন কথা বলে। এটি থেকে ওষুধ পাতি কিনেছিল, ওই জায়গায় একটা পাটা আসছিল, বুঝছেন, অনেক বড় একটা পাটা আসছিল, ওষুধ পিছিচ্ছিল, মাঝখান থেকে পিষতে পিষতে দৌড় হচ্ছিল। আমরাই দেখছি নিজে, এলে যে পরে আসে এলে চুরি করে নিয়ে গেল। তাহলে কোনটি সত্য, বেহুলার স্বর্গে যাওয়া সেই অলৌকিক ঘটনা যা আমরা নাটক সিনেমাতে দেখে বড় হয়েছি, নাকি এই কূপের পানিতে প্রাণ ফিরে পাওয়া, নাকি আদৌ বেহুলার চরিত্র কাল্পনিক লোককথা? আবার অনেকে মনে করেন বেহুলা লক্ষিন্দরের এই ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান অঞ্চলের সাথে গভীরভাবে জড়িয়ে আছেন। কি এমন সত্য লুকিয়ে আছে এই ঘটনার পেছনে? সেই ইতিহাস জানতে আজ আমরা ছুটে চলেছি বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নে অবস্থিত যোগীর ভবন নামক গ্রামে। এই গ্রামটি একসময় বিভিন্ন দেশের যোগী সাধু ও সন্ন্যাসীদের আনাগোনা ছিল এবং তাদের ছিল এখানে বসবাস। তাদের আশ্রম ও সাধনা স্থলকে কেন্দ্র করেই এই জায়গাটি যোগীর ভবন নামে ছড়িয়ে পড়ে। শুধু বেহুলা লক্ষিন্দরের কিংবদন্তিই নয়, যোগীর ভবনে রয়েছে আরো প্রাচীন ইতিহাস। দর্শক বন্ধুরা, আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, ইতিহাস বলছে এখানেই নাকি বেহুলা তার স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন। এখানে রয়েছে একটি কূপ, সেই কূপে জল নাকি খাওয়ানোর পরে লক্ষিন্দর তার প্রাণ ফিরে পেয়েছেন। আমরা এখন ঘুরে ঘুরে সেই কূপটি দেখব এবং আমি নিজেও দেখব। আর এখানে দেখুন মন্দির রয়েছে, কত শত বছরের প্রাচীন এই মন্দির তার ইতিহাস সাক্ষী বহন করে এখানে দাঁড়িয়ে আছে। দেখুন কত বছরের প্রাচীন, এবং সব দেয়ালগুলো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে হাজার বছরের পুরনো এইসব স্থান। আমরা সবাই জানি মনসার চক্রান্তে বাসর ঘরে কালনাগিনী লক্ষিন্দরকে দংশন করে। এরপর লক্ষিন্দরের দেহ দাহ না করে বেহুলা ভেলায় যাত্রা শুরু করেন। ভেলায় ভাসতে ভাসতে বেহুলা নদীর একুল থেকে ওকুলে গিয়েও কোনো উপায় না পেয়ে নদীপথে এই স্থানে এসে পৌঁছান এবং এখানে থাকা এক সাধুর সাথে তার সাক্ষাৎ হয়। তিনি সমস্ত ঘটনা জানার পর বেহুলাকে একটি বিশেষ ঔষধি গাছের কথা বলেন। এরপর বেহুলা সেই ঔষধি গাছ এবং এই কূপের পাশে শিল বাটাতে বেটে খাওয়ার লক্ষিন্দরকে। এরপর এই কূপের পানিও পান করান। তারপর নাকি লক্ষিন্দর আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এখন যে কূপটি দেখতে পাচ্ছেন, এই কিন্তু সেই কূপ যে কূপের পানি পান করে বেহুলা তার স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন। এই সেই কূপ। বন্ধুরা দেখুন কত কত গভীর এই কূপ এবং কত বড় এই কূপটি দেখুন। অন্য সাধারণ কূপের থেকে এটি কিন্তু ভিন্ন। আমরা পূর্বে অনেক যত কূপগুলি দেখেছি, কূপগুলো কিন্তু গোল, কিন্তু এই কূপটা কিন্তু ত্রিভুজ কিংবা চতুর্ভুজের মতো। দেখুন প্রায় চার কোনা বিশিষ্ট এই কূপ, গভীরতা অনেক। হ্যাঁ, আর এর গভীরতা অনেক বছরের পরেও দেখুন এটি কিন্তু এখনো অনেক গভীরতা দেখা যাচ্ছে। আর এখানে মানুষজন বিভিন্ন নিয়তে আসে, মানত করে এই কূপে, সেগুলো তো সফলতা। কিন্তু কূপগুলো আস্তে আস্তে আর গভীরতা, প্রচুর গভীরতা। হ্যাঁ, যে এখানে যদি এই অবস্থায় একটা লোক পড়ে যায়, এখানে তো ওটা অসম্ভব। আর এসব কথা এখানকার স্থানীয়রা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে যুগের পর যুগ শুনে আসছেন। শুধু হিন্দু নয়, এখানকার সমগ্র মুসলিমরাও এটি অন্ধের মতো বিশ্বাস করেন।
এছাড়াও যোগীর ভবনের বয়স নিয়েও বিভিন্ন সূত্রে বিভিন্ন মতভেদ রয়েছে। বগুড়া জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এটি প্রায় 884 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। আবার এখানকার স্থাপনাগুলোর দেওয়ালে 884, 1113 এবং 1119 খ্রিস্টাব্দের উল্লেখ্যও পাওয়ার কথা বলা হয়েছে। এগুলো থেকে ধারণা করা হয় এই প্রাচীন স্থাপনাটি পরবর্তী সময়ে একাধিকবার সংস্কার করা হয়ে থাকতে পারে। দর্শক বন্ধুরা, এইসব জায়গাগুলো দেখুন, এখানে কিন্তু ছোট ছোট টেরাকোটা ছিল, যেগুলো কিন্তু কেউ খুলে নিয়ে গেছে। হয়তোবা সেই সময় মানুষের খুলে নিয়ে গেছে, না হলে সেগুলো ধসে গেছে। তবে আমার মনে হয় এগুলো খুলেই নিয়ে গেছে। আজ যে যোগীর ভবন আমরা দেখতে পাচ্ছি তার পেছনে রয়েছে বহু বহু বছরের, বহু বহু শতাব্দীর ইতিহাস এবং পরিবর্তনের স্তর। এখানে আছে মোট 4টি মন্দির, আর এখানের এই 4টি মন্দিরের মধ্যে সর্বমঙ্গলা, দুর্গা, কালভৈরবী ও গোরক্ষনাথ মন্দিরের নামও পাওয়া যায়। বিশেষ করে এই সর্বমঙ্গলা মন্দিরের ইট ও পোড়ামাটির অলঙ্করণ এর স্থাপত্যকে একটি আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। জনশ্রুতি অনুযায়ী একসময় যেখানে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের আনাগোনা ছিল, আজ সেই ঐতিহাসিক স্থানের অনেক কিছুই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মুছে যাচ্ছে তার সমগ্র ইতিহাস। আর কানচকূপ সেই হারিয়ে যেতে বসা ইতিহাসেরই একটি অংশ। তবে একটা প্রশ্ন থেকেই যায়, এই কানচকূপের পানি কি সত্যিই লক্ষিন্দরের জীবনকে ফিরিয়ে দিয়েছিলেন? আর ইতিহাস বলছে এর পক্ষে নিশ্চিত প্রত্নতাত্ত্বিক কোনো প্রমাণ নেই। কিছু মানুষের মুখে মুখে বেঁচে থাকা কিংবদন্তিই বলছে এসব কথা। হয়তো সত্যিটা আমরা কোনো দিন জানতে পারবো না। তবে একটি বিষয় নিশ্চিত যে এই কানচকূপ একটি প্রাচীন কূপ নয়, এটি বগুড়ার মাটিতে টিকে থাকা এমন একটি ইতিহাস যেখানে প্রত্ন, ধর্মীয় ঐক্য আর বাংলার লোককাহিনী এক জায়গায় এসে মিশে গেছে।